স্বাগত একাত্তর জার্নালের সাথে আছি নবনীতা চৌধুরী। আপনারা জানেন দিনের উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে এই অনুষ্ঠান এবং সেসব খবরের বিশ্লেষণ করবার চেষ্টা হয় এই অনুষ্ঠানে। প্রথমেই দেখে নেব একাত্তরের সর্বশেষ সংবাদ শিরোনাম। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানকে গুলি ও গাড়িতে আগুন, হাসপাতালে ভর্তি। টানা অবরোধ প্রত্যাহারে সহসায় আসছে না কোনো সুখবর, নিজেদের অবস্থানে অনড় দুই দলই। সমাবেশের অনুমতি দিলে এবং প্রধানমন্ত্রী নীতিগতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিলে অবরোধ উঠবে। কোন মুখ নিয়ে, কোন পড়াই নিয়ে তারা বলেন যে তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়? আমাদের মতো দেশের কি এই বিলাসিতা করে সাজে যে প্রতি বছর বছর কোনো দলের রাজনৈতিক দলের খাস মেটানোর জন্য নির্বাচন দিতে হবে? অবরোধের বোমায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে নিহত এক, বাসে আগুন, ট্রেনের সূচিতে বিপর্যয়। ব্যবসায়ীকে গুলির ঘটনায় মামলা নিচ্ছে না পুলিশ, ঘটনা ভুলবশত বললেন ডিএমপি প্রধান। যদি কেউ আইন ভঙ্গ করে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। রাঙামাটিতে সন্ধ্যার আগে আবারও 144 ধারা, দেশি অস্ত্র বিক্রি ও বহন নিষিদ্ধ করছে প্রশাসন। তাদের বিরুদ্ধে আমি আপনাদের সম্পূর্ণ প্রোটেকশন আনতে। আজ আমাদের সঙ্গে একাত্তর জার্নালের টেবিলে যোগ দিয়েছেন বাংলা ভিশনের বার্তা প্রধান মোস্তফা ফিরোজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর জিনাত হুদা ওহিদ। স্বাগত আপনাদের দুজনকেই। ডক্টর জিনাত হুদা ওহিদ, মানে চোরাগোপ্তা হামলা, তারপর গাড়িতে আগুন দিয়ে দেওয়া, মানে যেই দৃশ্য টেলিভিশন ক্যামেরায় আমরা দেখলাম, যেভাবে পোড়া একটি গাড়ি এবং যেরকম হামলার বর্ণনা শুনছি, সব মিলিয়ে ঢাকা একটা আতঙ্কের নগরী হয়ে উঠছে। ধন্যবাদ নবনীতা। ঢাকা আজকেই যে শুধু আতঙ্কের নগরী হয়ে উঠেছে তা কিন্তু নয়। আসলে বিএনপির এই যে অবরোধ যেটি তারা ডাক দিয়েছেন মূলত প্রায় 4 জানুয়ারি থেকেই তো আসলে এটি চলছে, সর্বত্রই চলছে। আপনি নিশ্চয়ই জানেন যে আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কনভোকেশন ছিল এবং সেখানেও আমরা গতকালও, যেহেতু আমি ক্যাম্পাসে বসবাস করি, সেখানেও প্রচন্ড বিকট আওয়াজ হয়েছে, ককটেল ফোটানো হয়েছে। আজকেও বিশ্ববিদ্যালয় চত্বর থেকে 4টি প্রায় বোমা উদ্ধার হয়েছে। যেভাবে আসলে প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি ট্রেন যাত্রীদের ফিশ প্লেট উঠিয়ে ফেলা হচ্ছে, ট্রেনের যাত্রা ব্যাহত করা হচ্ছে, লঞ্চে যারা যাচ্ছেন তারাও বাধাগ্রস্ত হচ্ছেন, মানুষ পেট্রোল বোমা মারিয়ে, সেটা আগেও করা হয়েছে। এই যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনারই বোধ করি একেবারে আজকের কিছুক্ষণ আগের একটি ঘটনা হচ্ছে। রিয়াজ রহমান সাহেব, যিনি খালেদা জিয়ার আসলে উপদেষ্টা, তিনি এই পর্যায়ে এসে যখন তিনি বের হচ্ছিলেন, যতটুকু আমরা দেখতে পেয়েছি, এরপর দেখা গেল যে তাকে 3টি মোটর বাইকে করে কেউ ফলো করছিল এবং তারপরে এই ধরনের একটি ঘটনা ঘটে গেল। ব্যাপারটা তাহলে কি দাঁড়াচ্ছে যে এই যে অবরোধ কর্মসূচির নামে জনগণকে যে আতঙ্কিত করা, জানমালের যে নিরাপত্তার ক্ষতি করা, তারই কিন্তু মানে একটা ভয়াবহ বা করুণ পরিণতি আমি বলবো এই ধরনের ঘটনাটি। যে দলটি এই আহ্বান করলো শেষ পর্যন্ত তাদের একজনই কিন্তু এই ঘটনার শিকার হয়ে গেল। এখন কে করেছে সেটি নিয়ে বিতর্ক চলতে পারে, সেই বিতর্ক রাজনৈতিক বিতর্ক, আমি সেখানে যাব না। কিন্তু আমি যেই জায়গাটা একেবারে সাধারণ একজন নাগরিক হিসেবে আমি যে অনুভূতিটি অনুভব করছি, কাল যখন আমার আপনার ঘরে একজন মারা গেছে অথবা ট্রেনের ফিশ প্লেট উঠিয়ে যে ক্ষয়ক্ষতিটি হয়েছে, সেটি কতটুকু এই ধরনের বিরোধী দল যারা অবরোধ ডেকেছেন তাদের হৃদয়কে কতটুকু স্পর্শ করেছিল আমি জানি না সেটি, কিন্তু আজকে তারা কি অনুভব করছেন? আজকে রিয়াজ রহমানের শরীর থেকে যে রক্তক্ষরণ হচ্ছে, আমি একটু শেষ করি নবনীতা প্লিজ, যে রক্তক্ষরণটি হচ্ছে সেটি আজকেই হয়তো বিএনপির নেতা নেত্রীদের মনে রক্তক্ষরণ করাচ্ছে, কিন্তু এর পাশাপাশি প্রতিদিন যে মানুষগুলো মারা গেল তাদের রক্তক্ষরণে আমাদের নেতা নেত্রীরা কি করলেন, কি ভূমিকা রাখবেন, সেটা দেখতে চাই। মোস্তফা ফিরোজ, যেই সরকার বলছেন, অভিনন্দন জানাচ্ছেন জনগণকে অবরোধ ভেঙে স্বাভাবিক জীবনযাত্রা চালিয়ে যাবার জন্য, যেই সরকারি দলের নেতাকর্মীরা বারবার বলছেন যে অবরোধ জনগণ প্রত্যাখ্যান করেছেন, আমরা প্রত্যাখ্যানও করতে চাইনি, পালনও করতে চাইনি, আমরা কাজে বেরোই, কাজ থেকে আসি, আমাদের পরিবারের সদস্যরা বেরোন। গত কদিন ধরে আমি এই প্রশ্নটি বারবার করছি, তাদের নিশ্চয়তা আসলে কোথায়? তাদের জন্য কি কারো কোনো রক্তক্ষরণ হচ্ছে? মানে
এই গত কদিনে আজকে রিয়াজ রহমানের ঘটনা খুব স্বাভাবিকভাবেই মিডিয়ার এতটা নজর কেড়েছে এবং শীর্ষ সংবাদে আছে, কিন্তু গত কদিনে সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে আমরা এটা নিশ্চয়ই নোটিস করেছি যে এক একটি মৃত্যুর খবর, এক একটি গাড়ি পোড়ানোর খবর ক্রমেই মূল খবর থেকে স্ক্রলে গিয়ে ঠাঁই নিয়েছে। মোস্তফা ফিরোজ, মানে এক একটি মৃত্যু, এক একটি গাড়ি পোড়ানো এখন সামান্য সংখ্যায় পরিণত হয়েছে এবং এভাবেই চলছে গত 5ই জানুয়ারি থেকে আজ পর্যন্ত প্রতিটি দিন। এটা আসলে শুরু থেকেই নোটিশে আনা উচিত ছিল এবং এর দায় দায়িত্ব আসলে সব পক্ষকেই নিতে হবে। এটা এমন না যে এটা সরকারের দায়, এমন না এটা বিরোধী পক্ষের দায়। আজকে যেটা আপা বললেন এটা আমি একমত যে আসলে রক্তক্ষরণ সাধারণ মানুষের হলো, আবার যারা অবরোধ ডাকলেন তাদেরও রক্তক্ষরণটা হলো, তাই না? তাহলে সাধারণ মানুষ, দল, কেউ তার নিরাপদ না। অর্থাৎ টোটাল কর্মসূচিটাকে যদি আমি বিশ্লেষণ করতে চাই, এই কর্মসূচিটা কোনোভাবেই একটা রাজনৈতিক কর্মসূচি আমি আংশিক বলবো যে একটা অবরোধ হরতাল একটা কর্মসূচি হয়, কিন্তু এই অবরোধ কর্মসূচি রাতের বেলায় কেন এত জোরদার হয়? রাতের বেলা সন্ধ্যার পর থেকে কেন আতঙ্ক ছড়ানো হয়? তাহলে এটা কি কোনো রাজনৈতিক কর্মীরা রাতের বেলায় বেরোবে কেন? রাজনৈতিক কর্মীরা দিনের বেলায় বেরোবে, দিনের বেলা সভা সমাবেশ করবে। এটাই হচ্ছে প্রথাগতভাবে আমরা আমাদের ছাত্র জীবনে বিভিন্ন পয়েন্টে, মানে কি পয়েন্টে কত গাড়ি পুড়িয়ে আন্দোলন যারা মানে অতীতে করেছে আমাদের মতন, আমি নিজে সেই এরশাদ বিরোধী আন্দোলনে আমিও একজন যোদ্ধা ছিলাম। আমরা কোনোদিন রাতের বেলায় বের হইনি, দিনের বেলায় বেরিয়েছি। দিনের বেলায় আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুক প্রতিবাদ, সমাবেশ, বিক্ষোভ করতে পেরেছি ততটুকু করে গেছি। এই যেতে যেতে মানুষকে সংগঠিত করেছে, তারপরে এরশাদ পতনের পর আমাকে আর আসতে হয়নি, সাধারণ মানুষই নেমে গেছে। এটাই হচ্ছে আন্দোলনের ধর্ম হওয়া উচিত। কিন্তু এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে গত 5ই জানুয়ারির থেকে যদি খেয়াল করেন যে আমি যে কোনো মূল্যে নির্বাচন করব, অর্থাৎ ক্ষমতায় আসবো, থাকবো, আরেকজন হচ্ছে ক্ষমতায় যেতে হবে যে কোনো মূল্যে। এখানে কিন্তু কোনো রাজনৈতিক গণতান্ত্রিক যে কোনো কর্মসূচি, রাজনৈতিক যে কর্মসূচি, সেগুলির কিন্তু অভাব। অর্থাৎ শক্তি প্রয়োগটাই মুখ্য হয়ে গেছে। এই শক্তি প্রয়োগে হচ্ছে কি, আপনি যদি দেখেন 5ই জানুয়ারি নির্বাচনের আগে আক্রান্ত হয়েছে মনে করেন সাধারণ মানুষ বা সরকারি দল, তৎকালীন সরকারি দল। এখন কিন্তু পাল্টা আমার কাছে মনে হচ্ছে এই যে সাবিউদ্দিন আহমেদের গাড়ি পোড়ানো, রিয়াজ রহমানের গাড়ি অ্যাটাক, অর্থাৎ পাল্টা কিন্তু বিএনপি নেতার বাড়ির সামনে হচ্ছে, ককটেল ফোটানো হয়েছে। অর্থাৎ এই যে পাল্টাপাল্টি কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ সরকারি দলও মনে করছে যে আমরা কেন শুধু মারই খাবো, আমরাও এখন মার দেই। অর্থাৎ ব্যক্তিগতভাবে মারছে, তার তো রহস্য 5ই জানুয়ারির আগের গুলো ভেদ হয়নি, এখনো হয়নি। যেমন ধরেন রিয়াজ রহমানের ইউনাইটেড হাসপাতাল থেকে ঘুরে আসি মোস্তফা ফিরোজ, কারণ আমাদের সকলেরই আগ্রহ রয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান গুলিবিদ্ধ হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন, তিনি এখন কেমন আছেন? আমাদের সহকর্মী ফারজানা রূপা আছেন সেখানে। রূপা, রিয়াজ রহমানের শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানান। নবনীতা, আগেই আপনাকে জানিয়েছিলাম, নিশ্চয়ই টেলিভিশনের মাধ্যমে সেই খবর এখন জানাই আছে দর্শকদের, যে আগামী বৃহস্পতিবার সকাল সন্ধ্যা সারা দেশে এই অবরোধ কর্মসূচির মধ্যে আবারও হরতাল কর্মসূচি দেওয়া হয়েছে। 20 দল এই কর্মসূচি দিয়েছে রিয়াজ রহমানের উপর হামলার প্রতিবাদে। রিয়াজ রহমানের হামলা প্রসঙ্গে বেশ কিছু নতুন তথ্য আছে আমার কাছে। আমি কর্তব্যরত ডাক্তারদের সঙ্গে কথা বলবার সুযোগ পেয়েছি। তারা যেটি বলেছেন যে তার ডান পাশে, ডান উরুতে এবং কোমরে দুটি 4টি গুলি লেগেছে। অর্থাৎ তিনি ডান পা দিয়ে যখন গাড়িতে উঠছিলেন, আপনি জানেন যে গাড়িতে উঠবার সময় মনোযোগটি থাকে সাধারণত কোনো ধরনের বিশেষ উদ্বেগ না থাকলে গাড়িতে ওঠার প্রতি, এবং একটি নিচু রাস্তা থেকে উঁচু গাড়িতে তিনি উঠছিলেন। ধারণা করা হচ্ছে যে ওই সময়ে তার ডান পাশ থেকে আততায়ীরা তার উপর এই গুলির ঘটনাটি ঘটায়, এবং যে ধরনের গুলি তার শরীরে পাওয়া গিয়েছে ধরন দেখে এখন পর্যন্ত চিকিৎসকরা বলছেন যে এটি আসলে কোনো পিস্তল বা ছোট আগ্নেয়াস্ত্রের গুলি নয়। এটি একটি বিশেষ ধরনের গুলি, যেটি বলা হয় রাবার বুলেট, যেটি অনেক বড় গর্ত করে শরীরে ঢুকে যায় এবং যেটির গতি থাকে তুলনামূলকভাবে কম। যে কারণে আপনি খেয়াল করবেন যে যদি এটি পিস্তলের গুলি হতো বা ছোট আগ্নেয়াস্ত্রের গুলি হতো তাহলে গুলিগুলো বেরিয়ে যেত তার শরীর ফুঁড়ে সাধারণত। কারণ হচ্ছে পা, এটি এত বেশি
গভীরতা না, এফোর ওফোর করে গুলি বেরিয়ে যাওয়ার কথা। ফলে রাবার বুলেটের গুলি বলে তাদের প্রাথমিক অনুমান, যেটি আকারে কিছুটা মোটা এবং বেশ বড় আকারের গর্ত করে, আমি নিজেও সেই গর্তের ছবি দেখেছি, তার শরীরের ভেতরে আছে 4টি গুলি, এবং গর্তটি বড় হবার কারণে কিন্তু এত বেশি রক্তক্ষরণ তার শরীর থেকে হয়েছে। এখন ডাক্তারদের একেবারে প্রাথমিক কাজ হিসেবে তারা মনে করছেন তাকে বাইরে থেকে রক্ত দেওয়া এবং সেই রাবার বুলেট দ্রুত গতিতে কিভাবে বের করে আনা যায় তার প্রস্তুতি। তার গাড়িটিও হামলার শিকার। একেবারে সাদামাটাভাবে নবনীতা এই কথাটি বলা সম্ভব নয় যে তিনি আশঙ্কামুক্ত। প্রথম কথা হচ্ছে শরীরে রক্তক্ষরণ, রক্ত ঝরেছে। আমি এটাই বলছিলাম যে তার গাড়ির উপর হামলা হয়েছে এবং লম্বা একটা সময় ধারণা করা হচ্ছে তিনি সেখানে আহত অবস্থায় ছিলেন, কারণ আপনি জানেন যে সেখানে পুলিশ সদস্যরা পৌঁছার পর এসআই মাহবুব নামে গুলশান থানার কর্মকর্তা, তিনি কিন্তু তাকে হাসপাতালে নিয়ে এসেছেন। এবং খুবই স্বাভাবিক, এত ভয়ঙ্কর একটি ঘটনা ঘটবার পর সাধারণ মানুষ এগিয়ে যায়নি, এখন যেটি ঢাকা শহরের নিয়মিত রেওয়াজে পরিণত হয়েছে। ফলে তার শরীর থেকে যে পরিমাণ রক্ত বেরিয়ে গিয়েছে এটি একটি ঝুঁকির কারণ হিসেবে দেখা দিয়েছে। পাশাপাশি তার উচ্চ রক্তচাপ আছে, ডায়াবেটিক। এই দুটি নিয়ন্ত্রণ না করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত এই মুহূর্তে ডাক্তাররা নিতে পারছেন না। তাকে রাখা হয়েছে HDU-তে, যেটি বলা হচ্ছে হাই ডিপেন্ডেবল ইউনিট। নিবিড় পরিচর্যা কেন্দ্রের মতোই এই ইউনিটটিতেও সার্বিক স্বাস্থ্যের ঝুঁকি নিয়ন্ত্রণের ব্যবস্থাপনার মধ্যেই তাকে রাখা হয়েছে। এবং আমি যেটি আগেও জানিয়েছিলাম যে চিকিৎসকদের একটি উচ্চ মানের বোর্ড বসেছে তার ব্যাপারে সিদ্ধান্ত নেবার জন্য এবং তাকে দেখাশোনা করবার জন্য। তারা কিন্তু সকলেই এখন পর্যন্ত এই হাসপাতালে আছেন। তারা আশা করছেন রাতের কোনো একটা সময় হলেও, সেটা যত রাতি হোক, অপারেশন করে। রূপা, রিয়াজ রহমানের পরিবারের সদস্যরা তো নিশ্চয়ই আছেন তার পাশে, তার দলীয় নেতাকর্মীরা কি কেউ পৌঁছেছেন? আপনি জানেন যে বিএনপি নেতা নজরুল ইসলাম খান তিনি এই ইউনাইটেড হাসপাতালেই চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা খারাপ থাকবার কারণে তিনি যখন সহকর্মীর এই আহত আবার খবর পান, তখন তিনি অসুস্থ অবস্থাতেই নিজে প্রথমে তাকে দেখতে যান এবং তারপর তিনি নিচে নেমে এসে গণমাধ্যমের কর্মীদের সাথে কথা বলেন এবং মূলত তিনি এই হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন। তিনি বলেছেন যে যদি ঢাকা শহরের গুলশানের মতো একটি জায়গায় এরকম হামলা হতে পারে, প্রথমে গুলি তারপর গাড়ির উপর আক্রমণ, তাহলে আসলে সারা দেশই অনেকখানি নিরাপত্তাহীনতায় ভুগছে। এটি তার বক্তব্য। পরিবারের সদস্যদের কাছে প্রাথমিক প্রতিক্রিয়া হচ্ছে তিনি বেঁচে আছেন এখন পর্যন্ত, এটি একটি বড় পাওয়া এবং তার চিকিৎসা করার সুযোগ তারা পেয়েছেন। তারা উদ্বিগ্ন, তারা নিন্দা জানিয়েছেন, প্রতিবাদ জানিয়েছেন, তবে সুনির্দিষ্টভাবে কাউকে তারা দায়ী করেননি। এবং আপনি জানেন যে গাড়িটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে আছে, চালকের খোঁজ এখনো পাওয়া যায়নি। ধন্যবাদ রূপা, আপনার কাছে আবারও ফিরবো যদি নতুন কোনো খবর আপনি আমাদেরকে জানাতে পারেন। ৭১ জার্নাল চলাকালে আমরা কথা বলছিলাম ইউনাইটেড হাসপাতাল থেকে সহকর্মী ফারজানা রূপার সঙ্গে। দর্শক, একটি বিরতি নিয়ে ফিরছি আবারও ৭১ জার্নালে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানকে গুলি ও গাড়িতে আগুন, হাসপাতালে ভর্তি। টানা অবরোধ প্রত্যাহারে সহসায় আসছে না কোনো সুখবর, নিজেদের অবস্থানে অনড় দুই দলই। সমাবেশের অনুমতি দিলে এবং প্রধানমন্ত্রী নীতিগতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিলে অবরোধ উঠবে। কোন মুখ নিয়ে, কোন পড়াই নিয়ে তারা বলেন যে তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়? আমাদের মতো দেশের কি এই বিলাসিতা করা সাজে যে প্রতি বছর বছর কোনো দলের রাজনৈতিক দলের খাইশ মেটানোর জন্য নির্বাচন দিতে হবে? অবরোধের বোমায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে নিহত এক, বাসে আগুন, ট্রেনের সূচিতে বিপর্যয়। ব্যবসায়ীকে গুলির ঘটনায় মামলা নিচ্ছে না পুলিশ, ঘটনা ভুলবশত বললেন বিএনপি প্রধান। যদি কেউ আইন ভঙ্গ করে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। রাঙামাটিতে সন্ধ্যার আগে আবারও ১৪৪ ধারা, দেশি অস্ত্র বিক্রি ও বহন নিষিদ্ধ করছে প্রশাসন। যারা দুষ্কৃতকারী তাদের বিরুদ্ধে আমি আপনাদের সম্পূর্ণ প্রোটেকশন আনতে। এই
ছিল ৭১-এর বার্তা কক্ষের সর্বশেষ সংবাদ শিরোনাম। বিরতির আগে ডক্টর জিনাত হুদা ওহিদ, আমরা ইউনাইটেড হাসপাতাল থেকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নিচ্ছিলাম। বিএনপি সহ ২০ দলীয় জোট হরতাল দিয়েছে এর প্রতিবাদে, এই রিয়াজ রহমানের উপর হামলার প্রতিবাদে আগামী বৃহস্পতিবার। এবং আপনি শুনছিলেন যে এখনো তার জীবন মানে কি অবস্থা, শারীরিক অবস্থা, সেটিও আসলে খবর আসছে, এখনো খুব পরিষ্কার করে জানা যাচ্ছে না। নিশ্চয়ই, আসলে আমার মনে হয় বিষয়টি নিয়ে এখনই চূড়ান্ত কোনো মন্তব্য করবার মতো সময় আসেনি। ঠিক একইভাবে এই যে একটি কর্মসূচি দেওয়া হলো, হরতাল, অবরোধ তো চলছে, এবং যেটা আমি ইতিমধ্যেই বলেছি, এমন তো নয় যে প্রথম এই ঘটনাটি ঘটেছে। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষরা যে প্রতিদিন এইভাবে নিগৃহীত হচ্ছে, এক ধরনের মনস্তাত্ত্বিক চাপের মধ্যে আছে, আশঙ্কার মধ্যে আছে, তার দায়ভারটা কে নেবে? আজকে বিএনপির রিয়াজ রহমান সাহেবের এই ঘটনার জন্য হরতাল ডেকে বসলো। কি কারণে এই হরতাল? বিএনপি কি নিশ্চিত হতে পেরেছে যে কে রিয়াজ রহমানের উপরে আক্রমণটি চালিয়েছে, কারা দায়ী? এই বিষয়ে তো এখনো পর্যন্ত কোনো ডাক্তাররাই তো এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু বলতে পারছেন না। যেখানে ডাক্তাররাই স্পষ্ট করে কিছু বলতে পারছেন না, যেখানে এখন পর্যন্ত কোনো তদন্তের কিছুই হয়নি, সেখানে বিএনপি হঠাৎ করে কেন এই হত্যাকাণ্ড, এই হরতালটি ডেকে বসলো? তাহলে যদি সাধারণভাবে আমাদের মতো জনমনে যদি অন্য প্রসঙ্গটি আসে, তাহলে কি বিএনপিকে এমন একটি ঘটনার জন্য অপেক্ষা করছিল যাতে অবরোধের ঘটনাটিকে আরো একটু এগিয়ে নেওয়া যায়? তারা কি আসলে কোনো একটি ঘটনার অপেক্ষা করছেন যাতে এই সিচুয়েশনটা আরো ডেটোরিয়েট করে যায়? যদি এই প্রশ্ন আজকে আমাদের জনমনে আসে, তাহলে এটা কি খুব ভুল বলা হবে? আমরা কি এইভাবে চলতে চলতে রেইন অফ টেরর বা ত্রাসের রাজত্বের দিকে কি ক্রমান্বয়ে চলে যাব, যেখান থেকে আমাদের আর ফেরবার কোনো পথ থাকবে না? এবং সেইখানে যদি সরকার কঠোর একটি ভূমিকা না নেয়, তাহলে আমরাই কি আপনাদের টকশোতে এসে বলবো না সরকার কি করছে, সরকার কেন? আমি তো এই প্রশ্ন করছিলাম বিরতির আগে মোস্তফা ফিরোজকে, যে আসলে সরকার কেন নিরাপত্তা দিচ্ছে না? কারণ সরকার আমাদের অভিনন্দিত করছে যে আমরা অবরোধ ভেঙে কাজে যাচ্ছি। না, অবরোধ ভেঙে কাজে যাচ্ছি সেটি তো আরেকটি বিষয়, যে অবরোধ কতটুকু সফল হয়েছে, কতটুকু জনগণের পার্টিসিপেশন আছে, সেটি কিন্তু আরেকটি বিতর্ক, আরেকটি জায়গা। ৫ই জানুয়ারি নির্বাচন নিয়েও আরেকটি বিতর্কের তৈরি হয়েছে। ৫ই জানুয়ারির নির্বাচনটি, নবনীতা, আমি বহুবার বলেছি, আবারও বলছি, এটি ছিল সাংবিধানিক বাধ্যবাধকতা এবং রাজনৈতিক বাস্তবতা। সেটি হয়েছে, বিএনপি আসেনি, বিএনপি স্বেচ্ছায় সজ্ঞানে স্বপ্রণোদিত হয়ে এই নির্বাচনে আসেনি। ডক্টর ওহিদের আরেকটি ৫ই জানুয়ারি হয়েছে, তাতে যে ঘটনা প্রবাহ ঘটেছে তার প্রেক্ষিতেই আসলে আপনার নিশ্চয়ই মনে আছে যে খালেদা জিয়া এবারের কিন্তু তিনি কিন্তু তার কর্মীদের কাছ থেকে শপথ করিয়ে নিয়েছিলেন যে তারা এবার মাঠে নামবেন, এবং তারেক জিয়া লন্ডন থেকে বলেছেন যে লক্ষ লক্ষ লোক এবার অবরোধে থাকবে। তার কোনোটাই আমরা দেখিনি, বাস্তবতা এটা। কিন্তু না বাস্তবতা যে তাদেরকে সমাবেশ করতে দেওয়া হয়নি, এখন সমাবেশ করতে অবরুদ্ধ বিএনপি বলছে, এবং প্রশ্ন হচ্ছে খালেদা জিয়ার অবরুদ্ধ আছেন, তার নেতা নেত্রীরা কোথায়? তারা তো আর অবরুদ্ধ নাই, সমস্ত জায়গায় তো আর অবরুদ্ধ করে রাখা হয়নি। বড় বড় নেতারা প্রেস ক্লাবে গিয়ে লুকিয়ে রইলেন কেন? এটা কেমন ধরনের আন্দোলন? আপনারা হচ্ছেন, তা সেই গুলিবিদ্ধ কারা করলো সেই প্রসঙ্গ তো আছে। শুধু তো তারা গুলিবিদ্ধ হচ্ছেন না, আমরা জনগণ কি গুলিবিদ্ধ হচ্ছি না? আমরা জনগণ কি মার খাচ্ছি না? তাহলে এই বিষয়টি থেকে উত্তরণের পথটা কোথায়? সেখানে তো আসতে হবে। খালেদা জিয়াকে তো বলা হচ্ছে উনি দিনের পর দিন অফিসে কি কারণে বসে আছেন, সেটি একটি বিরাট প্রশ্ন। উনাকে তো বলা হয়েছে উনি অফিস থেকে উনি বাসায় চলে যেতে পারেন, তো উনি তো সেটিও যাচ্ছেন না। আর নেতা নেত্রীরা মার খাবেন, সেই জন্যই উনারা নেত্রী, উনারা এসি হাউসে বসে থাকবেন, উনারা শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে মেসেজ পাঠাবেন, ইত্যাদি ইত্যাদি করবেন, আর জনগণ তার জন্য মাসুল দিবে, সেটার জন্য তো হতে পারে না সেই রকম। অবরোধ আন্দোলন অবশ্যই গণতান্ত্রিক অধিকার এবং সেটি যে কোনো দল করবে, কিন্তু সেটির নামে যদি এভাবে সন্ত্রাস বা রেইন অফ টেরর তৈরি করবার যদি কর্মসূচি দেওয়া হয়, তাহলে সেখানে তো জনগণ সাড়া দেবে না। জনগণ বরং যারা বিএনপির সাপোর্টার, তারাও যদি এই ধরনের রিয়াজ রহমানের মতো লোকজন যদি এখন উন্ডেড হতে থাকে, অ্যাটাক হতে থাকে, তারাও তো ঘর দরজা বন্ধ করে বসে থাকবে। সুতরাং এই ঘটনার ভেতর দিয়ে আসলে আমরা কি মেসেজটা পাচ্ছি যে আসলে পুরোপুরি এক ধরনের সন্ত্রাস অরাজকতার দিকে মনে হয় যেন একটা নিয়ে যাওয়া হচ্ছে। মোস্তফা ফিরোজ, না আসলে কোনো পরিষ্কার মেসেজ কোনো ঘটনা প্রবাহ থেকে পাওয়া যাচ্ছে না, কোনো পক্ষেরই দায়িত্বশীল আচরণ নেই। আবার যেটি বলেছেন, বিএনপির কিছু সমালোচনা করেছেন,
সেই সমালোচনাটা তো আছেই যে একটি 5 জানুয়ারি নির্বাচন যে প্রেক্ষিতে হয়েছে সেই প্রেক্ষিতটা সাংবিধানিক বা নিয়ম রক্ষার সেটা বলা হচ্ছে, যদিও উচিত ছিল যে এটার জন্য আমি একটু ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে নিয়ে নিতে চাই আমাদের আলোচনায়, তিনি বাসা থেকে আমাদের আলোচনায় সংযুক্ত হচ্ছেন। জি মোস্তফা ফিরোজ বলছেন। আমি যেটা বলতে চাচ্ছি যে এটা এই যে পাল্টাপাল্টি হচ্ছে, অর্থাৎ এই নির্বাচনকে ঘিরে গত বছর 5 জানুয়ারি নির্বাচনকে ঘিরে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি তো অবসান হয়নি। উচিত ছিল এই একটা বছর লম্বা একটা সময়, এই সময়ের মধ্যে যদি সরকার একটা সংলাপটা যদি অন্তত অব্যাহত রাখতো, সেই নির্বাচনটা ঠিক 1 বছরের মাথায় মধ্যবর্তী হবে না 3 বছর 4 বছরের মাথায়, কিন্তু একটা তো হোপ দিতে হবে যে একটা বড় রাজনৈতিক দল একটা সরকারের বাইরে রয়ে গেল, তাদেরকে তো একটা রাজনৈতিক প্রক্রিয়ায় নিয়ে আসতে হবে। সেই প্রক্রিয়ায় নিয়ে আসার জন্য দায়িত্ব তো আলটিমেটলি সরকারের, প্রধান দায়িত্ব, তাদেরও দায়িত্ব আছে, সেটা আমি পরে বলছি। কিন্তু এই যে প্রধান যারা দায়িত্বে আছে অর্থাৎ সরকারে আছে, তাদের পক্ষ থেকে কাছ থেকে যদি একটা মেসেজ ন্যূনতম না আসে যে ওকে আমরা একটা নিয়ম রক্ষার নির্বাচন করেছি, সাংবিধানিক নির্বাচন করেছি, আসেন আমরা একটা আপনাদেরকে নিয়ে একটা নির্বাচন করতে চাই, আমরা হলো এই চাই, আপনারা যুদ্ধাপরাধীদেরকে ছাড়েন, আমরাও আমাদের একগুঁয়েমি ছাড়বো। একটা তো গভর্নমেন্টকেও কনসেশন দিতে হবে, তাদেরকেও আহ্বান দিতে হবে। এই যদি একটা প্রক্রিয়া না চলে, এখন যেটি হচ্ছে এই যে পাল্টাপাল্টি আক্রমণ, এটা তো নৈরাজ্যের মধ্যেই যাচ্ছে, এটা তো সরকারই ক্ষতিগ্রস্ত হবে। আপনার কাছে ঢুকতে চাই যে গত পরশুদিন সম্ভবত আপনি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করে বেরিয়ে আসবার পর অনেকগুলো সংবাদ মাধ্যমে শিরোনাম করেছিল যে আপনি বলেছেন যে সরকার সংলাপের উদ্যোগ নিলে একটা সমঝোতার দিকে যাওয়া যেতে পারে। এরপর আমরা গতকাল শুনেছিলাম যে গতকালের আগের দিন গত পরশু শুনেছি যে আরেকজন দেখা করে বেরিয়ে এসে বলেছেন যে সমাবেশের উদ্যোগ নিলে এম হাফিজউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে সরকার সমাবেশের অনুমোদন দিলে হয়তো সমঝোতা হতে পারে। কিন্তু তারপর গতকাল আমরা দেখছি যে রুহুল কবির রিজভী আহমেদ সেই একই কথা বলছেন যে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত অবরোধ চলবে। আপনারা আসলে কোন দাবিতে আন্দোলনে আছেন? আপনার কাছে কি বিষয়টি পরিষ্কার? আমরা তো মূলত প্রথমত যে 5 জানুয়ারিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 20 দলীয় ঐক্যজোট মিলে জনসভা কর্মসূচি দিয়েছিল। সরকার সেই জনসভা করতে দেয় নাই, পুলিশের মাধ্যমে সেই বাধা দিয়েছেন এবং বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখার মতো অবস্থা করেছেন এবং চতুর্দিক দিয়ে পুলিশ, বালির ট্রাক সব কথা বলেছেন। আমি কিছুক্ষণ আগে আপনাদের এখানে একজন বক্তব্য প্রদান করেছেন, সম্মানিত একজন বক্তা, তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়াকে বলা হচ্ছে বাড়িতে যাওয়ার জন্য। গণতন্ত্রের কোন সংজ্ঞায় বলা হয়েছে যে একজন নাগরিককে আপনি বাড়িতে যাবেন? কেন তিনি স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন না, তার মতামত দিতে পারবেন না, সভা সমিতি করতে পারবেন না? তিনি একজন সাবেক প্রধানমন্ত্রী এবং তিনি একটা সর্ববৃহৎ রাজনৈতিক দলের চেয়ারম্যান, 20 দলীয় ঐক্যজোটের নেত্রী। তিনি বাড়িতে যাবেন না পল্টন অফিসে এসে কথা বলবেন, না তিনি সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবেন, সেটা তো তার দল তারা ঠিক করবে। সেখানে না গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীও বলছেন এবং আপনাদের এখানে যিনি বক্তব্য দিলেন তিনি বললেন তিনি বাড়িতে যাচ্ছেন না কেন। আমার প্রশ্ন, কেন তিনি বাড়িতে যাবেন নাকি পল্টনে সভা করতে যাবেন সেই স্থিরটা তাকে করতে দিচ্ছেন না কেন? তিনি তো জনসভা করতে চেয়েছিলেন। আপনারা তো গতকাল জনসভা করেছেন এবং সেই জনসভা দিয়ে আপনাদের বক্তব্য পুলিশের মাধ্যমে সেই যে রেস্ট্রিকশন ছিল সেটা ইম্পোজ বাদ দিয়ে আপনারা জনসভা করেছেন, আর বিএনপি জনসভা করতে দেন নাই এবং তাই নয়, তাকে শুনেন, তাকে স্প্রে দেওয়া হয়েছে, কিসের মরিচের গুঁড়া স্প্রে দিয়েছে যেটা রেস্ট্রিক্টেড বাই অর্ডার অফ দ্য কোর্ট, সেইটুকু পর্যন্ত দিয়েছে কারা? পুলিশের কাস্টডিতে, পুলিশ চতুর্দিকে ঘেরাও করে গেছে, শি ইজ আন্ডার দ্য কাস্টডি অফ দ্য পুলিশ। তারপরে স্প্রে ছুটিয়ে তাকে আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? এটা হতে পারে, এটা গণতন্ত্রের নমুনা। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া কি আমাকে শুনতে পাচ্ছেন? ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া আমাকে শুনতে পাচ্ছেন না। তিনি আমাকে শুনতে পেলে আমি আবারও তার কাছে ফেরত যেতে চাই। এর মধ্যে আমরা আবার একটি ইউনাইটেড হাসপাতাল থেকে ঘুরে আসব, সেখানে তার সঙ্গে আমরা ফারজানা রূপার সঙ্গে সংযুক্ত হওয়ার চেষ্টা করছি। আমরা ডক্টর জিনাত হুদা ওহিদ, যেটা মানে আমার যেটা প্রশ্ন, যেই প্রশ্নটি আমি আসলে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকেও করতে চাই, যে আপনি বলছিলেন যে বিভিন্ন জিনিস থেকে বিভিন্ন বার্তা পাওয়া যাচ্ছে। আমরা গত কদিন ধরে আসলে বিভিন্ন সংবাদকর্মীরা, অনেক বার্তা প্রধানরা আসেন এই টেবিলে, আমরা মূলত আলোচনা করছিলাম যে আসলে
কোনো বার্তাই পরিষ্কারভাবে পাওয়া যাচ্ছে না। যেমন আসলে বেগম খালেদা জিয়ার এখনকার স্ট্যাটাসটি কি, মানে এখন কি তিনি আসলে, মানে সরকার যে বারবার বলছে তিনি চাইলে বাড়ি চলে যেতে পারেন, তিনি কি শুধু বাড়িতেই যেতে পারেন নাকি আসলে তিনি চাইলে পল্টন অফিসেও যেতে পারেন? না, এটা তো মনে হচ্ছে যেন সরকার ওনাকে বাড়িতে পাঠাতে পারলে একটু হাত ছেড়ে বাঁচেন, তখন বলা হবে যে সারা দেশের নেতাকর্মীদেরকে মাঠে রেখে তিনি বাড়িতে গেছেন আরামাইশ করতে, এবং সেখান থেকে সংযোগ একটা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। অর্থাৎ অফিসে বসে উনি কষ্ট করে হলেও উনি একটা কার্যক্রম করতে পারছেন, নেতাকর্মীদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারছেন। বাসায় গেলে কিন্তু সেই সুযোগটা কমে যায়, এবং আরেকটা ব্যাখ্যা আসে যে তখন সরকার আবার বলবে যে তিনি নেতাকর্মীদের মাঠে ছেড়ে দিয়ে তিনি নিজে বাড়িতে চলে গেছেন। এই ধরনের একটা বক্তব্য আসতে পারে। আমার মনে হয় যে এই ধারণা থেকেই তিনি দলীয় অফিসে থেকে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছেন। রফিকুল ইসলাম মিয়া, বেগম খালেদা জিয়ার এখনকার মানে স্ট্যাটাসটা কি, মানে তিনি কি এখন আসলে, আমরা 5ই জানুয়ারির পরে তাকে আর বেরোতে দেখিনি, কিন্তু তিনি কি এখন বেরোতে চাইলে বেরোতে পারেন কিনা, মানে পুলিশের কারোর সাথে কি আপনাদের কারো যোগাযোগ হয়েছে কিনা, বা আপনারা কয়েকজন নেতা দেখা করতে গেছিলেন তার সঙ্গে, কারা কারা দেখা করতে গেলে আসলে ঢুকতে পারবেন, কারা ঢুকতে পারবেন না, কারা দেখা করতে গেলে গ্রেফতার হবেন, কারা হবেন না, মানে এই হিসেব নিকেশগুলো কিভাবে করছেন আপনারা? সেইগুলি যেমন ধর, আমি দেখা করতে গিয়েছি, আমার নামে 8টি মামলা আছে। এই গত 5ই জানুয়ারির পরে থেকে 8টি মামলা দিয়েছে। সেই মামলা বেল নিয়ে আমি দেখা করতে গিয়েছিলাম, এবং তারপরে একটা মামলা আমি বেল নিয়ে তারপরে আবার 2টো মামলা দেয়। এই করে 4 দিনে আমার নামে 8টা মামলা দিয়েছে। কি মামলা? আমি গাড়ি ভাঙচুর করেছি। আমি বলছি আমি জীবনে কারো গাড়ি একটা দিনও ছুটি নাই, কাউকে কোনোদিন গাড়ি ভাঙচুর করতে বলিও নাই, বরং আমাকে হত্যা করার জন্য 4বার চেষ্টা করেছিল। 91 ইলেকশনের সময়, 97-এ এখানে এক সভায়, এবং 98-এ এবং 2001-এ। এখন বেগম খালেদা জিয়ার কথা বলছেন অবস্থান, তিনি বলেছেন যে তিনি সভায় যাইতে চান, তিনি পল্টন অফিসে যেতে চান, তাকে বাধা দিয়েছেন, এবং কখনো ওনাকে বলা হয় নাই যে আপনি যেখানে ফ্রিডম, আপনি যেতে ইচ্ছা হয় সেখানে যেতে পারেন। ওনার যেখানে যেতে ইচ্ছা হয় সেখানে যদি তিনি যেতে পারেন, তার নাম তো ফ্রিডম। এবং চতুর্পাশে এতগুলি পুলিশ কেন দাঁড়া করানো রাখা হয়েছে, কেন বাড়ির ব্যবস্থা আনা হয়েছে, কেন গেটে তালা দেওয়া হয়েছে, কেন পল্টন অফিস তালা দেওয়া হয়েছে? তারপর আপনি বললেন আপনি স্বাধীন বাড়ি চলে যান, আপনি তালা খুলে দেন, পল্টন অফিস খুলে দেন, এবং বেগম খালেদা জিয়ার অফিসে তালা খুলে দেন, পুলিশ সেখান থেকে সরিয়ে ফেলেন। বেগম খালেদা জিয়াকে স্বাধীনভাবে ইন্ডিপেন্ডেন্টলি ফ্রিলি সিদ্ধান্ত নিতে দেন, তিনি কোথায় যাবেন, কি করবেন, সভা করবেন, মিটিং করবেন, মিছিল করবেন, এবং আপনারা এই রেস্ট্রিকশনগুলি রেখে বলছেন যে উনি স্বাধীন যেতে পারেন। এতগুলি পুলিশ চতুর্দিকে ঘেরাও করে রেখে দিয়ে এবং স্প্রে দিয়ে তাকে মারবার উপক্রম অবস্থা সৃষ্টি করেছেন, যেটা নেই রেস্ট্রিক্টেড বাই ল, এবং কোর্ট রেস্ট্রিকশন করছে, বলছেন উনি ফ্রি আছেন। তিনি যেটা সুস্পষ্ট আমাদেরকে বলেছেন যে তিনি এই অবরোধে ডাক দিয়েছেন সভা করতে না দেওয়ায়, এবং মূল দাবি হলো সকলের পার্টিসিপেশনের মাধ্যমে একটা পার্টিসিপেটরি ডেমোক্রেসি নির্বাচন হবে। এবং গত নির্বাচন 5ই জানুয়ারি তথাকথিত নির্বাচনের আগেও মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে সংবিধান রক্ষার নির্বাচন, এই নির্বাচন হয়ে গেলেই একাদশ নির্বাচন নিয়ে তিনি বিরোধী দলের সঙ্গে কথা বলবেন, আলোচনা করবেন। তিনি সেখানে যান, আলোচনা করুক, এবং সমস্ত যেই প্রবলেমগুলি আছে সবগুলি সলিউশন হতে পারে। এই অবস্থা সৃষ্টি করেছে ভোট ছাড়া নির্বাচন করে। আপনি কি কোনো সুস্পষ্ট ইঙ্গিত পেয়েছেন আপনার নেত্রীর কাছ থেকে যে কি করলে এই লাগাতার অবরোধ থেকে বিএনপি আপাতত সরে আসতে পারে? 172 দিন হরতাল করেছিল, গাড়ি ঘোড়া ভাঙছে, মানুষ হত্যা করছে, সবাই তার জানে। এভরিবডি নোজ ইট। ইট ওয়াজ ক্রিয়েটেড বাই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জামায়াত ইসলামকে সঙ্গে নিয়ে, জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে ওই আন্দোলন করে ক্যাবিনেট গভর্নমেন্ট প্রতিষ্ঠা হয়েছে। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আপনি বোধহয় আবারও আমাকে শুনতে পাচ্ছেন না। মাথায় রেজিগনেশন দিয়ে দিয়েছিল। আমাদের সঙ্গে ফোনে যুক্ত আছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। ডক্টর হাসান মাহমুদ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ডক্টর হাসান মাহমুদ, আপনি সংযুক্ত আছেন আমাদের সঙ্গে, আপনি আমাকে শুনতে পাচ্ছেন আশা করি। আমি শুনতে পাচ্ছি আপনাকে। ডক্টর হাসান মাহমুদ, রিয়াজ রহমান গুলিবিদ্ধ হবার পর গত কদিন ধরেই ঢাকা শহরেও, সারা দেশ সহ ঢাকা শহরেও নাশকতার ঘটনা ঘটছিলই, গাড়ি পুড়ছিল, নিহত হবার ঘটনাও ঘটছিল সারা দেশেই। এই পরিস্থিতিতে আজকে রিয়াজ রহমান গুলিবিদ্ধ হলেন, বিএনপির একজন সিনিয়র নেতা।
মানুষের মনে শঙ্কা আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে খুব স্বাভাবিকভাবেই। আপনি কি মনে করছেন যে সরকার যথেষ্ট করছে এবং সরকার আসলে এতটুকুই করতে পারে আমাদের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য? দেখুন, প্রথমত রিয়াজ রহমানের উপর যে হামলা, আমি সেটা নিন্দা জানাই, তবে তার চেয়েও বেশি নিন্দা জানাই এবং এটার দায় দায়িত্ব আমি মনে করি রিয়াজ রহমানের সহকর্মীদের। কারণ রিয়াজ রহমানের সহকর্মীরা মানুষের হাতে পেট্রোল বোমা তুলে দিয়েছেন, অবরোধের নামে মানুষের উপর হামলা পরিচালনা করছেন, চলন্ত গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করছেন এবং ইতিমধ্যে প্রায় 20 জনের মতো মানুষ মৃত্যুবরণ করেছে, কয়েকশো মানুষ তাদের হামলায় আহত হয়েছে, অনেকে হাসপাতালে কাতরাচ্ছে। আপনি জানেন যে যুদ্ধের সময়ও কিছু কোড অফ কন্ডাক্ট মেনে চলতে হয় সেনাবাহিনীকে। যেমন যুদ্ধের সময় কোনো হাসপাতালে হামলা পরিচালনা করা যায় না, কোনো সিভিলিয়ানের উপর হামলা পরিচালনা করা যায় না। আজকে যারা আন্দোলনের নামে এই সন্ত্রাসী কার্যক্রমগুলো করছে তারা তো প্রকৃতপক্ষে জনগণের শত্রু দুষ্কৃতিকারী হিসেবে আবির্ভূত হয়েছেন এবং এগুলোর নেতৃত্ব দিচ্ছেন রিয়াজ রহমানের দল এবং রিয়াজ রহমানের সহকর্মীরা। অবশ্যই রিয়াজ রহমানের উপর হামলা নিন্দনীয়, কিন্তু এই জন্য আমি মনে করি যে যারা পেট্রোল বোমা তুলে দিয়েছেন রিয়াজ রহমানের সহকর্মীরা, তারাই এই জন্য দায়ী। এবং যারা দায়ী, আপনার ভাষায় যারা দায়ী, তাদের দমনে আপনারা কি যথেষ্ট করতে পারছেন? মানে আমাদের নিরাপত্তা বিধানে কি আপনারা যথেষ্ট করতে পারছেন? এই সরকার যথেষ্ট করতে পারছে? লাগাতার অবরোধ চললে সরকারের শক্তি কি আরো কমে আসবে কিনা? অবশ্যই সরকারের শক্তি এর চেয়েও বেশি জ্বালাও পোড়া আন্দোলন করে সরকারকে তারা ক্ষমতা থেকে সরাতে চেয়েছিল 2013 সাল জুড়ে এবং নির্বাচনকে বানচাল করতে চেয়েছিল, কিন্তু সরকার সেগুলো কঠোর হস্তে দমন করেছে। সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের নিরাপত্তা বিধান করা। জনগণের নিরাপত্তা বিধান করার জন্য সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে এবং সরকার প্রয়োজনে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। আর আমি রাজনৈতিক দলের নেতা হিসেবে, আওয়ামী লীগের প্রচার সম্পাদক হিসেবে বলতে চাই যে আমরা যেহেতু সরকারি দলের সদস্য, আমাদের দায়িত্ব হচ্ছে জনগণের পাশে থাকা এবং সরকারকে সহায়তা করা। সেই কাজটি আমরা করার চেষ্টা করছি। আমাদের এখানে মোস্তফা ফিরোজ আছেন, তিনি আপনাকে একটি প্রশ্ন করতে চান। ডক্টর হাসান মাহমুদ, আমি একটু বলতে চাই যে আপনি যাদেরকে বলেছেন যে রিয়াজ রহমানের সহকর্মীরা যে ঘটনাটি ঘটাচ্ছে, অর্থাৎ যে সন্ত্রাসের কথাটি বলেছেন, দেশব্যাপী অরাজকতা নাশকতার কথা বলছেন, দেখেন তাদের বিষয়ে কিন্তু দায় দায়িত্ব কিন্তু বিএনপি অফিসিয়ালি নিচ্ছে না, কিন্তু তারা কিন্তু কখনোই বলে নাই যে এই ঘটনাগুলোর সঙ্গে তারা যুক্ত। কিন্তু যেহেতু ধারণা করা হয় যে যেহেতু তারা অবরোধ রেখেছে, সুতরাং অবরোধ সফল করার জন্য তারা এই কাজটি করছে। অর্থাৎ যেই কাজটি তারা হয়তো আমরা একটা ধারণা করছি, কিন্তু সরাসরি আমরা কিন্তু বলতে পারছি না, বা ইভেন বিএনপিও কিন্তু দাবি করছে না যে এই যারা গাড়ি পোড়াচ্ছে, মানুষকে হত্যা করছে, তারা আমাদের কর্মী বলছে না, অর্থাৎ সরকারি এজেন্টরা করছে। আরেকটি দেখেন যে সন্ত্রাসী কর্মকাণ্ড, এই যেটি নবনীতা আপনাকে প্রশ্ন করলেন, এইটা কিন্তু আসলে এইভাবে নিয়ন্ত্রণ কোথাও কখনো হয়েছে বলে আমার জানা নেই। কারণ বিএনপি, জামাত ইসলামের মতন একটি বড় দুটি রাজনৈতিক দল, সারা দেশব্যাপী যাদের নেটওয়ার্ক আছে, সেখানে আপনি হয়তো মানে নিরাপত্তা দিতে পারবেন 50%, 60%, কিন্তু পরিপূর্ণ নিরাপত্তা দেওয়ার মতন পরিস্থিতি বোধহয় সম্ভব না বাস্তবে। কারণ সেই ধরনের পুলিশ বাহিনী নেই, সেই ধরনের অবস্থা নেই। এবং এছাড়া ঘটনাটা সারা দেশব্যাপী হয়তো 20টা ঘটছে, কিন্তু এরকম হয়তো মানে 1000টা ঘটনা ঘটতো, সেখানে হয়তো 20টা আপনারা প্রোটেকশন দিতে পারছেন না। বিষয়টা হচ্ছে, সমস্যাটা হচ্ছে রাজনৈতিক। সুতরাং রাজনৈতিকভাবে যদি এটি সমাধানের যদি উদ্যোগ আপনারা না নেন, যেহেতু আপনারা ক্ষমতায় আছেন, তাহলে কিন্তু এই সমস্যাটা থেকেই যাবে এবং এটা আস্তে আস্তে কিন্তু মাত্রা বাড়তে থাকবে, যার কোপানলে কিন্তু সরকার বিরোধী সবার রাজনৈতিক উদ্যোগ নেওয়াটি গুরুত্বপূর্ণ বলে মনে করছে কিনা আওয়ামী লীগ? প্রথমত আবু জাদ্দার জুবায়েরকে আমি একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে মোস্তফা ফিরোজকে আমি একটি প্রশ্ন করতে চাই। তার প্রশ্নের মধ্য দিয়ে তিনি বিএনপিকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করেছেন। যারা এই হামলাগুলো পরিচালনা করছে তাদেরকে কেন প্রশ্ন করেন না যে হামলাগুলো কেন করা হচ্ছে? অবরোধের নামে কেন গাড়িতে আগুন দেওয়া হচ্ছে? অবরোধের নামে কেন মানুষের উপর হামলা পরিচালনা করা হচ্ছে? অবরোধের নামে কেন ট্রেনের ফিশ প্লেট খুলে দিয়ে ট্রেনকে লাঞ্ছিত করা হচ্ছে? এই কার্যক্রমকে তো তারা স্বীকার করছে না, তারা তো বলছে না যে এই কার্যক্রম আমরা করছি। তাহলে আপনি কি তাদের সাথে সুর মিলিয়ে কথা বলছেন? না, আমি তাদের সাথে সুর মিলিয়ে বলছি না। নাশকতা, রাতের অন্ধকারে নাশকতাকে আমি কিন্তু দুষ্কৃতিকারী এবং অরাজনৈতিক কার্যক্রমই বলেছি শুরু থেকে।
এটি রাজনৈতিক কর্মসূচির অংশ হতে পারে না যে রাতে রাজারে হামলা। আমি কিন্তু তার নিন্দা জানিয়েছি। যদি সেটি বলে থাকেন, যদি সেটার আপনি নিন্দা জানিয়ে থাকেন, আমি বলবো যে বিএনপির এখানে দায় দায়িত্ব রয়েছে। রাজনৈতিক আন্দোলন বিএনপি সবসময় সভা সমাবেশ করেছে। কদিন আগেও বেগম খালেদা জিয়া সমগ্র দেশব্যাপী সভা সমাবেশ করেছে। কিন্তু সভা সমাবেশের নামে নৈরাজ্য সৃষ্টি করবে এবং আন্দোলনের নামে মানুষের উপর হামলা পরিচালনা করবে, সেটি কখনো গ্রহণযোগ্য নয়, সেটি কোথাও হয় না। সেই নৈরাজ্য তো চলছে। আমার ধারণা মোস্তফা ফিরোজের প্রশ্নটি ডক্টর মাহমুদ সেখানে ছিল যে নৈরাজ্য চলছেই, অনেক নাশকতামূলক কর্মকাণ্ডই সরকার দমন করতে পারছে না, মোকাবিলা করতে পারছে না, আমাদের নিরাপত্তা বিধান করতে পারছে না। প্রশ্নটি সম্ভবত মোস্তফা ফিরোজের সেখানে যে রাজনৈতিক উদ্যোগ নিয়ে এর সমাধান করা যায় কিনা। আমরা দুষ্কৃতিকারীদের সাথে রাজনৈতিক, যারা দুষ্কৃতিকারীর মতো আচরণ করে তাদেরকে আমরা রাজনীতিবিদ মনে করি না, এবং যারা দুষ্কৃতিকারীর মতো কাজ করে তারা রাজনৈতিক দলের কাজও করছে না। সুতরাং বিএনপিকে প্রথমে ঠিক করতে হবে তারা কি আসলে রাজনৈতিক দলের মতো আচরণ করবে নাকি দুষ্কৃতিকারীদের মতো আচরণ করবে। এরপরেই আমরা বলতে পারবো যে আসলে আমরা কি করবো। বিএনপির উদ্দেশ্যে আপনি যে কথাটি বললেন সেই কথাটা নিয়েই তো আপনারা যেতে পারেন, কারণ দায়িত্বে তো আপনারা আছেন। আপনি প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিই। প্রথমত বিএনপি আজকে যে কাজটি করছে, বিএনপি বা বিরোধী দলীয় যে কাজটি করছে, এটা দুষ্কৃতিকারীদের কাজ। দুষ্কৃতিকারীদের দমন করার জন্য জনগণকে সাথে নিয়ে যা যা করা প্রয়োজন আমরা সেটি করব। না, আমি বলতে চাচ্ছিলাম যে যেহেতু দায়িত্বে আছেন আপনারা, সুতরাং উদ্যোগটা তো আপনাদের নিতে হবে। যে মেসেজটা আপনারা দিচ্ছেন বিএনপিকে, সেই মেসেজটা নিয়ে তো বিএনপির কাছে যেতে পারেন। আমি একটু এখন আমাকে শুনতে পাচ্ছে না, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া আমার কাছে প্রশ্ন করেছিলেন, আমি আসলে সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। জি, আমি একটা বিরতি নিয়ে ফিরতে চাই। আমি অনুরোধ করব ডক্টর হাসান মাহমুদ এবং ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে আমাদের সঙ্গে থাকবার জন্য। দর্শক থাকুন ৭১ জার্নালে। আবারও ফিরে এলাম ৭১ জার্নালে। বাড়ি থেকে ৭১ জার্নালে সংযুক্ত আছেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, যে প্রশ্নটি আপনাকে সুনির্দিষ্টভাবে আগেও করেছিলাম, আপনি বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বেরিয়ে এসে বলেছিলেন যে আলোচনার উদ্যোগ সরকার নিলে একটা সমঝোতার পথ হতে পারে। আর তারপরের দিন এম হাফিজউদ্দিন আহমেদ বেরিয়ে এসে বলেছিলেন সমাবেশের অনুমোদন পেলে এই লাগাতার অবরোধ শেষ হতে পারে। আর গতকাল রুহুল কবির রিজভী আহমেদ তার যেইখানে তিনি আছেন, যে গোপন স্থানে, সেখান থেকে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে এটি এক দফা এক দাবির আন্দোলন, কাজে সরকারের পতন হওয়া পর্যন্ত এই লাগাতার অবরোধ চলবে। আপনি আপনার নেত্রীর কাছ থেকে কি ইঙ্গিত পেয়ে এসেছেন? এই অবরোধ থেকে জাতির মুক্তি পাবার পথ কি এখন? মূলত তিনি আমাকে যেটা বলেছিলেন, আমি প্রথমে সেটা বের হয়ে বলেছি। বেগম খালেদা জিয়া বলেছেন যে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে সরকার যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলি মেনে নেবার জন্য প্রস্তুত না হয়। তখন আমাকে প্রশ্ন করা হয়েছিল যে সরকার যদি সংলাপ করতে চায় আপনারা সংলাপে যাবেন কিনা। সেই প্রসঙ্গে আমি তখন বলেছি সরকার যদি অর্থবহ সংলাপের দিকে যায় এবং যে সমস্যাটা রয়েছে, ৫ই জানুয়ারির নির্বাচন ভোট ছাড়া ১৫৪ জন লোক নির্বাচিত হয়েছে এবং ১৪৬ জন যখন নির্বাচিত হয়েছে তাতে ৫% লোক ভোট দেয় নাই। এবং এসটি ইমাম সাহেব বলছেন যে আপনার কি সুযোগ হয়েছিল আপনার নেত্রীকে জিজ্ঞেস করার যে কোন দাবিগুলো সরকার মেনে নেওয়া পর্যন্ত আপনাদের আন্দোলন চলবে? মানে দাবিগুলো কি, কোন দাবিগুলো? এখনই নির্বাচন, সমাবেশের অনুমোদন, সকলের অংশগ্রহণের মাধ্যমে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন। যে আপনি আবার একটি প্রশ্ন, আমাকে একটা সুযোগ দিবেন। আপনি আওয়ামী লীগ নেতার কাছ থেকে জেনেছেন এবং প্রশ্ন করার পরে তিনি বলেছেন বিএনপি একটি সন্ত্রাসী দল। আমি সুস্পষ্টভাবে বলতে চাই বিএনপি গণতান্ত্রিক দল এবং গণতান্ত্রিকভাবে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তিনবার বিএনপি ক্ষমতা অধিষ্ঠিত হয়েছে এবং বিএনপি আজকের যে সমস্যা, এরকম একটা সমস্যাকে সমাধান করে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন দিয়ে কেয়ারটেকার গভর্নমেন্টকে, দেশকে, গণতন্ত্রকে রক্ষা করেছে। আর পক্ষান্তরে শেখ হাসিনা একটা গতকাল যে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে, তিনি বিএনপিকে সন্ত্রাসী পার্টি, বেগম খালেদা জিয়াকে সন্ত্রাসী বলে অভিহিত করেছেন। একজন দেশের প্রধানমন্ত্রী, কি প্রমাণ তার কাছে আছে? প্রমাণ ছাড়া, কোর্টের রায় ছাড়া একজন সাবেক প্রধানমন্ত্রীকে তিনি সন্ত্রাসী বলার অধিকার আছে কিনা? আর জনাব আরেকজন বক্তা যিনি আপনার প্রচার সম্পাদক আমাকে, তিনি বললেন এই সন্ত্রাসী কর্মকাণ্ড বিএনপি করেছে।
ওনার কাছে কি প্রমাণ আছে? আমার নামে 8টি গাড়ি মামলা দিয়েছে। আমি কোন গাড়ি মামলাতে বিশ্বাস করি না, সন্ত্রাসে বিশ্বাস করি না, দিল ছুড়াতে বিশ্বাস করি না। এবং আমাকে 91 সালে আওয়ামী লীগ হত্যা করতে চেয়েছিল ইলেকশনের দিন, 97 সালে চেয়েছে। তারা সন্ত্রাসী পার্টি, বিএনপি কোন সন্ত্রাসে বিশ্বাস করে না, গণতান্ত্রিক পার্টি, আইনের শাসনে বিশ্বাসী, রফিকুল ইসলাম নিয়ে আমি একটি প্রশ্ন আপনার কাছে জানতে চাচ্ছি। আপনি দীর্ঘক্ষণ বলছিলেন অনেক কিছুই, আপনার সেই উত্তরটিও আমি আশা করি দিতে পারবো। তবে যেটি আপনি বলছেন যে আপনারা সন্ত্রাস করছেন না, আপনারা কোনো ঘটনার সাথে সম্পৃক্ত হচ্ছেন না, তাহলে এই ঘটনাগুলো কে ঘটাচ্ছে? কি করে এতগুলো ফিশ প্লেট উঠে পালা হচ্ছে? কি করে পেট্রোল বোমা মারা হচ্ছে? আমাদের বাচ্চারা স্কুলে যেতে পারছে না, ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে ককটেল ফাটাচ্ছে। তাহলে এগুলো কোথা থেকে আসছে, কেমন করে আসছে? মানে এই প্রশ্নের উত্তরটি কি? তাহলে আমরাও চিনি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় তো সকলের অধিকার আছে, আমাদের তো সেই অধিকার রাখেন। আপনি প্রশ্ন করছেন, কিন্তু আমি যেটা বলছি যে জনাব হাসান মাহমুদ সাহেব বলেন এটা আমরা করেছি। আমি বলছি আমার নামে 8টা মামলা দিয়েছেন আপনারা 5 তারিখ থেকে, আমি গাড়ি ভাঙছি। আমি বলছি আমি জানি না, কারো গাড়ি ভাঙতে দেই নাই, প্রমাণ করতে। কিন্তু আপনাদের উপর তো দায়িত্ব বর্তাচ্ছে না যদি আপনারা নাও করে থাকেন। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মামলা করেছেন, আপনারা অবরোধ করছেন বলে কি এই সুযোগে এগুলো হচ্ছে না? আপনারা ঘটনাগুলি বলেছেন, আওয়ামী লীগের ঘটনাগুলি করেছে, এই ঘটনাগুলি করে পুলিশের মাধ্যমে মিথ্যা মামলা দিচ্ছে। সেই জন্য আমি বিশ্বাস করি আপনাদের উপর দায় কি বর্তায় না যখন আপনারা অবরোধ ডাকছেন আর তারপরে এই নাশকতামূলক কর্মকাণ্ডগুলো ঘটছে? দায় কি আপনাদের উপর বর্তায় কিনা? কারণ আপনারা আন্দোলনে আছেন। করছে না, আপনি প্রমাণ দেখেন। নারায়ণগঞ্জে 7 খুনের আসামি অপরাধ ছিল, র‍্যাব নারায়ণগঞ্জে 7 খুন হয়েছে। সেটি তো আরেক ঘটনা। কিন্তু ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, যেমন মোস্তফা ফিরোজ প্রশ্ন তুলছিলেন যে এই কোন আন্দোলন, যে আন্দোলন সভা নাই, সমাবেশ নাই, মিছিল নাই, করা যায়, বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া যায়, তাদেরকে গ্রেফতার করা যায়। আপনি জোর করে তার চাপাই দিচ্ছেন বিএনপির উপরে। বিএনপি সন্ত্রাসে বিশ্বাস করে না, গণতন্ত্রে বিশ্বাস করে এবং মানবাধিকারে বিশ্বাস করে, আইনের শাসনে বিশ্বাস করে। তাহলে কে করছে, কি করে হচ্ছে এত ঘটনা? এটা একটি বিরাট প্রশ্ন। এই কারণেই আপনাদের উপর দায় বর্তাচ্ছে কিনা যে আপনারা অবরোধের ঘোষণা দিচ্ছেন, আপনারা আন্দোলনের ঘোষণা দিচ্ছেন এবং তখন রাজপথে কোনো আন্দোলন দেখা যাচ্ছে না, কিন্তু গাড়ি পুড়ছে, মানুষ মরছে, পেট্রোল বোমা ছোড়া হচ্ছে, সে কারণে দায় আপনাদের উপর বর্তায় কিনা? আপনি সেটা মনে করেন? একজন বিএনপি নেতাকে গাড়ি পোড়ার জন্য গ্রেফতার করতে পারছে? একজন সিঙ্গেল ব্যক্তি, যে এই ব্যক্তি পেট্রোল বোমা ছড়ছে, তাকে গ্রেফতার করা হয়েছে। তার কারণ যেহেতু তারা নিজেরা করছে, সরকার করছে, সেজন্য তাদের লোককে তারা গ্রেফতার করছে না। একটি সিঙ্গেল ইনস্টেন্স নাই যে পেট্রোল বোমা মারার সময় একটি বিএনপি নেতাকে গ্রেফতার করেছে। নো, দেয়ার নট এ সিঙ্গেল ইনস্টেন্স। না, ডক্টর হাসান মাহমুদ আছেন আমাদের সঙ্গে টেলিফোনে সংযুক্ত। ডক্টর হাসান মাহমুদ, আপনি শুনছিলেন যে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আমি কিন্তু ওই কথাই বলছিলাম ব্যারিস্টার রফিকুল, যে এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড যেটা হচ্ছে রাতের আধারে, এটার দায় কিন্তু নিবে না। সেজন্যই বলছি যে এটাকে কিন্তু আওয়ামী লীগ, বিএনপি বলেন, আমরা সবাই কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবেই, নাশকতা হিসেবেই চিহ্নিত করতে পারি। এই ব্যাপারে কোনো ভুল নেই। আমার কথা হলো যে এটাকে আমরা নিন্দা করব, কিন্তু এটা প্রতিরোধ করব কিভাবে? প্রতিরোধ করব কি শুধু আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে? না, আইন শৃঙ্খলা বাহিনী কেবল পারে না। সাধারণ মানুষ যদি জোটবদ্ধ হয়, মানুষ সচেতন হয়, তাহলে পারে। কিন্তু সেই মানুষরা তো আওয়ামী লীগ, বিএনপি থেকে বিচ্ছিন্ন হয়ে তারা হতাশগ্রস্ত, আতঙ্কগ্রস্ত হয়ে দূরে আছে। সুতরাং এটি রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। আমি বলছি, শুনছিলেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলছিলেন যে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বেরিয়ে এসেও তিনি এটা বলেছিলেন যে আলোচনার উদ্যোগ সরকার নিলে সেটা একটা সমাধানের পথ খুলে দিতে পারে। দেখুন, প্রথমত বিএনপি যে সমস্ত কাজকর্ম করছে এবং তারা যখন অবরোধ ডাকে, তারা যখন হরতাল ডাকে, তখনই তারা গাড়ি ঘোড়া পোড়ায় এবং তখনই জনগণের উপর হামলা হয়। এবং আপনারা জানেন যে কদিন আগে হাইকোর্টের একটি বেঞ্চ তারেক জিয়া যেহেতু পলাতক আসামি, তার কোনো বক্তব্য বাংলাদেশের কোনো গণমাধ্যমে প্রচার করার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর পরপরই ওই দুজন বিচারপতির বাড়িতে হামলা হয়েছে। তাহলে এগুলা কারা করেছে? এগুলা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সহকর্মীরাই করেছে, যারা তারেক জিয়ার সমর্থক, অন্য কেউ করেনি। একইভাবে আজকে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, সমস্ত ঘটনার দায় দায়িত্ব বিএনপি এবং বিএনপি জামাত জোটের। এই জোটের মধ্যে আফগান ফেরত ট্রেনিং প্রাপ্ত নেতাকর্মীরাও আছে। সুতরাং তারা যখন আন্তর্জাতিক সন্ত্রাসী চক্রের সাথে যুক্ত, বাংলাদেশের সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে তারা যুক্ত,
হরতালের নামে, অবরোধের নামে মানুষের উপর হামলা ডক্টর পরিচালনা হাসান করে। মাহমুদ, আপনি নিশ্চয়ই এই সমালোচনাটি সরকারের বিষয়ে বারবার শুনে এসেছেন যে বিএনপিকে সভা সমাবেশ স্বাভাবিক রাজনৈতিক কোনো না, কর্মসূচি BNP পালন করতে না দেওয়ার, তাদের তো দেওয়ালে পিঠ থেকে গেছে। না না না, বিএনপিকে তো সভা সমাবেশ করতে দেওয়া হয়েছে। বেগম জিয়া তো 1 মাস আগেও বা বিভিন্ন জায়গায় 1 মাস না 20-25 দিন আগেও বিভিন্ন জায়গায় সমাবেশ করেছে। বেগম জিয়া সরওয়ার্দী উদ্যানে সমাবেশ করেছেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সমাবেশ করেছেন। কিন্তু সমাবেশের নামে যখন বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা হয়, সরকারের বিভিন্ন সংস্থার মাধ্যমে যখন সরকার জানতে পারে একটি সমাবেশের মাধ্যমে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি করা হবে, তখন একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য কিছু সন্ত্রাসীকে তো এক জায়গায় জড়ো হওয়ার সুযোগ করে দেওয়া যায় না। সেই জন্যই না, আমি মানলাম ডক্টর হাসান মাহমুদ, আপনাদের কাছে ইনফরমেশন ছিল। আমার কথাটা শেষ হোক, এরপরে আপনি প্রশ্ন করতে পারবেন। সেজন্য কোন সমাবেশের ক্ষেত্রে সরকার নিষেধাজ্ঞা আরোপ করেছে, কিন্তু বিএনপিকে তো সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে, কিন্তু করতে দেওয়া হচ্ছে না এই কথা তো সঠিক নয়। আরেকটি যেটি প্রশ্ন যে আলোচনা, হ্যাঁ, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো আলোচনা অবশ্যই হতে পারে, যে কারোর সাথে হতে পারে, কিন্তু সেই আলোচনা হতে পারে সংবিধানের আলোকে, এবং বাংলাদেশে মধ্যবর্তী নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই, হবে না বাংলাদেশে মধ্যবর্তী নির্বাচন। এই পরিস্থিতিতে ডক্টর হাসান মাহমুদ, নির্বাচন হবে এই সরকারের মেয়াদন্তে 2019 সালে। বিএনপিকে এই বাস্তবতা মেনেই তাদেরকে তাদের রাজনৈতিক কর্মসূচি ঢেলে সাজাতে হবে। বিএনপি আজকে যে আন্দোলনের কথা বলছে, আমি মোস্তফা ফিরোজকে ধন্যবাদ জানাই। মোস্তফা ফিরোজ একটি ভালো কথা বলেছেন যে বিএনপির আন্দোলন তো আমরা কোনো মিছিল মিটিং দেখছি না। আজকে যদি বিএনপির নেতারা বেগম জিয়ার বাড়িতে গিয়ে সেখানে 100 একসাথে গ্রেপ্তার হতো, তাহলে বলতাম যে সেটি বিএনপি একটি আন্দোলন হিসাবে নিয়েছে। আজকে যদি বিএনপির নেতারা কয়েকশো এক জায়গায় জড়ো হয়ে বলতো আমাদেরকে গ্রেপ্তার করো, তাহলে বলতাম যে বিএনপি একটি রাজনৈতিক দলের মতো আচরণ করছে। আপনি ডক্টর হাসান মাহমুদ, আমি একটু আমার সময় স্বল্পতার কারণে আপনাকে থামাতে হচ্ছে যে আপনি 2019 সালের একটি ভবিষ্যৎবাণী করেছেন, আওয়ামী লীগ নেতারা প্রায়ই করেন যে 2019 সালে নির্বাচন হবে। 2015 সালটা কেমন যাবে সেই বিষয়ে কি আপনি ভবিষ্যৎবাণী করতে পারছেন? 2015 সালটা ইনশাল্লাহ ভালো যাবে। আমরা এই নৈরাজ্য সৃষ্টিকারী এবং এই বিশৃঙ্খলা সৃষ্টিকারী, পেট্রোল বোমা হামলাকারী, জনগণের শত্রুদেরকে, জনগণকে সাথে নিয়ে আমরা দমন করব। অতীতে যেমন আমরা দমন করেছিলাম 2014 সালে, 2013 সালে যেভাবে দমন করেছিলাম, ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন কয়েকদিনের মধ্যে এগুলোকে দমন করা আমরা জনগণের সাথে নিয়ে দমন করব। ডক্টর হাসান মাহমুদ, ধন্যবাদ। আপনি নিশ্চয়ই আমার বক্তব্য বুঝতে পেরেছেন। আসলে আমরা শান্তিপ্রিয় মানুষ হিসাবে আমরা চাই যে আসলে আপনাদের বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি সমঝোতার মধ্য দিয়ে এই পরিস্থিতির উত্তরণ হয়, সেই লক্ষ্যে কিন্তু আমার এই কথা বলা। আমি যেটি বলতে চাচ্ছিলাম যে দেখেন, আপনাদের কাছে ইনফরমেশন থাকতে পারে, আমি বিশ্বাস করলাম গোয়েন্দা সংস্থার কাছেও ইনফরমেশন থাকতে পারে যে 5ই জানুয়ারি যদি বিএনপিকে সমাবেশ করতে দেওয়া হতো তাহলে হয়তো নাশকতার ঘটনা ঘটতে পারত, কিন্তু সেই দিন তো পার হয়ে গেছে। এখন প্রশাসনের উদ্যোগে বিএনপির কাছে যে কি বলা যায় না যে এখন আপনারা কবে করতে চান জনসভা, সেই জনসভাটা আপনারা করুন, আপনারা অবরোধ প্রত্যাহার করুন। এই একটি প্রস্তাব যদি সরকার এবং সরকারের প্রশাসনের কাছ থেকে যায়, তাহলে কি সরকার নৈতিকভাবে কি পরাজিত হবে? আমি মনে করি পরাজিত হবে না, বরং সরকার যে গণতান্ত্রিক একটা নীতি, নৈতিকতা এবং মূল্যবোধকে ঊর্ধ্বে তুলে ধরে, সেটাই কিন্তু প্রমাণিত হবে। এটাই আমার বক্তব্য। ডক্টর হাসান মাহমুদ, শেষ মন্তব্য আপনার কাছে। হ্যাঁ, আমি মোস্তফা ফিরোজকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, অবশ্যই, কিন্তু বিএনপি তো আজকে যেমন রিজভী আহমেদ বলেছেন, এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, এবং বিএনপি নেতারা বলে যাচ্ছেন যে সরকারকে, যেমন আজকে খন্দকার মাহবুদ্দিন বলেছেন, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, তিনি বলেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করার ঘোষণা না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। যারা সরকারের পতন চায়, যারা সরকারকে টেনে নামাতে চায়, তাদের সাথে তো আলোচনা হতে পারে না। তাদেরকে তো আমরা সরকারকে টেনে নামানোর জন্য। ধন্যবাদ ডক্টর হাসান মাহমুদ, আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছে আসবো ডক্টর রোহিত। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আপনার কাছে শেষ মন্তব্য। এই যে বিএনপি নেতৃবৃন্দ নানাজন নানা কথা বলছেন, আপনারা বলছেন পদত্যাগ দেওয়া পর্যন্ত আন্দোলন থামবে না, এসব কথায় আসলে আলোচনার পরিবেশ কিভাবে সৃষ্টি হবে? এই অবরোধ, লাগাতার অবরোধে থেকে আলোচনা কিভাবে সম্ভব?
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সঙ্গে আমরা সংযোগ হারিয়ে ফেলেছি। সেটি কিন্তু আসলে যেটি বলেছেন এই বিএনপির নেতারা কিছু কিছু নেতারা যে আমি একটু ডক্টর আমি আসলে ডক্টর হাসান এবং ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ওনাদের কথার দুটো জায়গা থেকেই বলতে চাচ্ছি। তবে আমি প্রথমে একটি 5ই জানুয়ারিতে কেন সমাবেশ করা হলো না সেই প্রশ্নটি উনি সরাসরি আমাকে করেছিলেন যে দেখুন 5ই জানুয়ারি কিন্তু দুটো বড় দল দুভাবে সংজ্ঞায়িত করেছে। এক দল বলেছে এটি সংবিধান রক্ষার দিন, আরেক দল বলেছে এটি গণতন্ত্র হত্যা করবার দিন, গণতন্ত্র রক্ষা গণতন্ত্র হত্যা করবার দিন, এবং দুটো দলই সমাবেশ ডেকেছিল। সুতরাং এই ধরনের কি বলবো বিশেষণ ব্যবহার করে যখন দুটো দল ডাকছে তখন একটা পাল্টাপাল্টি সমাবেশ হলে যে কোনো দিকে ঘটনা মোড় নিতে পারে, সুতরাং সেই জায়গায় সমাবেশ করতে দেওয়া হয়নি প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যেটি মোস্তফা ফেরোজ খানিকটা বলবার চেষ্টা করেছেন যে এক ধরনের তথ্য বা গোয়েন্দা সংস্থার কাছে এক ধরনের খবর ছিল যে কোনো ধরনের অরাজকতা এখানে তৈরি হতে পারে, এবং আমরা নিশ্চয়ই জানি যে জঙ্গিবাদ, উগ্র মৌলবাদ এবং যারা যুদ্ধাপরাধী আছেন তারা কিন্তু আসলে সুযোগ খুঁজছেন যে কোনো পর্যায়ে একটি ধরনের ঘটনা ঘটিয়ে দিবার জন্য। এবং তারপরে আমি শুধু একদম শেষ করছি এবং আমি এই কারণেই আমি ঘটনাটিকে বিশ্বাস অবিশ্বাসের জায়গায় যাচ্ছি না, শঙ্কার জায়গায় যাচ্ছি। এই বাংলাদেশ 15ই আগস্টকে দেখেছে, এই বাংলাদেশে 15ই আগস্টের মতো ঘটনা ঘটেছে যেই দিন বঙ্গবন্ধুকে সশরীরে হত্যা করা হয়েছে এবং এই 15ই আগস্টকে নাজাত দিবস হিসাবে বলা হয়েছে। সুতরাং আমরা নিশ্চয়ই সরকার যদি এই ধরনের কোনো তথ্য পেয়ে থাকে যে এই ধরনের আরেকটি ঘটনা ঘটবে তাহলে নিশ্চয়ই সরকার এখানে যেতেই পারে আমি মনে করি। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া যে প্রশ্ন ছুরি দিয়ে ডক্টর হাসান মাহমুদ আমাদের সঙ্গে তার কথা শেষ করেছেন যে বিএনপি নেতৃবৃন্দ এখনো এক একজন এক এক কথা বলছেন। রুহুল কবির রিজভী আহমেদ বলছেন যে সরকার পতনের আন্দোলন, খন্দকার মাহবুবউদ্দিন বলেছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ না করার দিন পর্যন্ত আন্দোলন চলবে। এই পরিস্থিতিতে যখন বিএনপি এবং লাগাতার অবরোধ চালিয়ে যাচ্ছে সে সময় বিএনপির সঙ্গে সরকার কি করে সংলাপে যাবে? গতকাল সরকার একটা জনসভা করেছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওই জাতীয় একটা জনসভা করতেই চেয়েছিল। সেই জনসভা করে আমি মনে করি সেই জনসভা করার পর বিএনপিকে যদি সকল পলিটিক্যাল অ্যাক্টিভিটিস এবং কনস্টিটিউশনাল রাইট অনুসারে সভা সমিতি মিছিল মিটিং করার সুযোগ প্রদান করে তাহলে এই সমস্যার সমাধানের দিকে যাবে, এবং সেটা শুরু না করলে কোনো অবস্থাতেই সমস্যার সমাধান হবে না। এবং সেই সভা থেকেই বেগম খালেদা জিয়া তার কর্মসূচি ঘোষণা করবেন, যেই কর্মসূচির মাধ্যমে সরকার যদি সত্যিকার অর্থে দেশপ্রেমীদের গণতন্ত্র রাখতে চায়, দেশের মানুষের সাহায্য করতে চায়, তাহলে নিশ্চয়ই সেই পথে তারা যাবে। কিন্তু যেইভাবে জনাব হাসান মাহমুদ সাহেব এবং আপনার এখানে আরেকজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যেভাবে কথা বলছেন, এইভাবে যে বিএনপি একটা সন্ত্রাসী দল, বিএনপিকে তিনবার বেগম খালেদা জিয়াকে সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা অধিষ্ঠিত হয়েছিলেন। কিন্তু বিএনপির সকল নেতৃবৃন্দ কি আপনার সঙ্গে একমত? আপনি যে সমাধান সূত্র দিলেন করতে দেবেন না, এটা কি গণতন্ত্র কোথায় আছে? গণতন্ত্রের ডিকশনারিতে আছে? আমি একটু বলতে চাচ্ছি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আমি কখনোই বিএনপিকে সন্ত্রাসী দল বলিনি। সে অধিকারগুলি সুপ্রতিষ্ঠিত করবার সুযোগ না দিলে কোনো অবস্থাতেই মিয়া বরং ভালো একটি প্রস্তাব দিয়েছেন। না আমার ব্যারিস্টার ছিল আসলে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া কিন্তু এই যে সিনিয়র নেতা, তিনি একটি সমাধান সূত্র সিনিয়র নেতারা দিচ্ছেন যদি দায়িত্বে থাকেন তাহলে যে একটা ভালো উদ্যোগ আসে এটা কিন্তু ওনার কিন্তু শঙ্কার ব্যাপার হচ্ছে যে বিএনপির সকল সিনিয়র নেতাও আবার একই সুরে কথা বলছেন না। এটি আমার প্রশ্ন ছিল, আপনি শুনতে পাচ্ছেন আমাকে, যে আপনি যে সমাধান সূত্র দিলেন আপনার সকল নেতৃবৃন্দ কি তার সঙ্গে একমত যে সভা সমাবেশের অনুমোদন দিলে একটি সমাধানের দিকে যাওয়া যেতে পারে? একটা তো হঠাৎ করে একটা সেন্টেন্সই তো বা একটা কথার উপরে সমস্যার সমাধান হয় না। আমি বলছি দিস উইল বি ওপেনিং, আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার জন্য সভাটা করবার সুযোগ দিলে ইট উইল ওপেন দি ওয়ে আউট। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া আমাদের সঙ্গে ৭১ জার্নালে সংযুক্ত হওয়ার জন্য। একটা বিরতি নিয়ে ফিরছি খুব অল্প সময়ের জন্য। আবারও ফিরে এলাম ৭১ জার্নালে। ডক্টর জিনাত হুদা ওহিদ, আলোচনার উদ্যোগ নিলে, সভা সমাবেশ করতে দিলে একটা সমাধান সূত্র বেরিয়ে আসতে পারে এমন কথা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলছেন, তাতে কি আপনি কোনো রকম আশ্বস্ত হচ্ছেন কিনা? দেখুন নবনীতা, ব্যাপারটি খুব জটিল। আসলে আমি আপনাদের সময়ের অভাবে আমি আসলে ওনাকে শেষ প্রশ্নটি করতে পারলাম না। আমার যে প্রশ্নটি জিজ্ঞাস্য বিএনপির যারা আছেন তাদের কাছে, যে বিগত একটি বছর তো চলে গেল, মূল
মূল সমস্যাটা কোথায় আমরা কিন্তু ভুলে যাচ্ছি। মূল সমস্যাটা ছিল পদ্ধতিগত, মেথডিক্যাল। অর্থাৎ বর্তমান সরকার বলছেন তারা কোনোভাবেই তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যাবেন না, কারণ সংবিধানে আর উপায় নেই। এক্স্যাক্টলি তাই। এবং বিএনপির মূল দাবি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই যেতে হবে। এই যে একটি অনর অবস্থা, এখন তত্ত্বাবধায়ক সরকার থাক বা তত্ত্বাবধায়ক সরকার না থাকুক, কিভাবে এই জায়গাটায় জনমত তৈরি করা যাবে, কিভাবে এই জায়গাটায় উত্তরণ ঘটানো যাবে, এই যে মেথডের যে জায়গাটা, সেই জায়গায় বিএনপি গত একটি বছরে কি ভূমিকা পালন করেছে, কি কি উদ্যোগ তারা নিয়েছে, তারা কি কি প্রস্তাবনা নিয়ে এসছে এই উত্তরণ কাটানোর জন্য, এইটা আমার মনে হয় একটা বিরাট প্রশ্ন। কারণ আপনি দিনের পর দিন আপনি অবরোধ রাখতে পারবেন, হরতাল ডাকতে পারবেন, পেট্রোল জ্বালিয়ে দিতে পারবেন, ফর্মুলাটা কোথায়? ফর্মুলাটা তো আপনাকে এগিয়ে নিয়ে আসতে হবে, এবং শুধু এগিয়ে নিয়ে আসতে হবে না, এই ফর্মুলার পক্ষে আপনার জনমত তৈরি করতে হবে। জনমত তৈরি না করতে পারলে বর্তমান সরকারি দল নিশ্চয়ই বিএনপির এজেন্ডা পূরণ করবে না, যদি না তারা মনে করে যে তারা জনগণের চাপের কাছে নতি স্বীকার। আমরা একটি ইউনাইটেড হাসপাতাল থেকে ঘুরে এসে মোস্তফা ফিরোজ আপনার কাছে আসবো। ইউনাইটেড হাসপাতালে আছেন সহকর্মী ফারজানা রূপা, তিনি আমাদেরকে গুলিবিদ্ধ বিএনপি নেতা রিয়াজ রহমানের সর্বশেষ পরিস্থিতি জানাবেন। রূপা। নবনীতা, সর্বশেষ পরিস্থিতি হচ্ছে তিনি এই মুহূর্তে আগের মতোই HDU হাই ডিপেন্ডেন্টের ইউনিটে আছেন। তাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। তিনি ঘুমানোর আগ পর্যন্ত তার স্বজনদের সাথে কথা বলেছেন। গণমাধ্যমের সাথে এরই মধ্যে হচ্ছে তার মেয়ে আমিনা রহমান কথা বলেছেন, নিশ্চয়ই আপনি জানেন। তার ছোট ভাইয়ের সঙ্গে আমার দীর্ঘ সময় কথা হয়েছে। তিনি সবশেষ তাকে যখন ঘুম পাড়িয়ে রাখা হয় তার আগ মুহূর্ত পর্যন্ত তার সাথে কথা বলেছেন। তার ছোট ভাই কর্তব্যরত ডাক্তারদের সাথেও কথা বলেছেন। ডাক্তাররা তাকে জানিয়েছে যে 3টি গুলি মূলত তার শরীরে লেগেছে, তার মধ্যে একটি গুলি তার বাম হাঁটুর পাশ দিয়ে বেরিয়ে গিয়েছে। এই মুহূর্তে 2টি গুলি তার শরীরে আছে, ডান পাশের উরুর উপরের জায়গাতে কোমরের কাছাকাছি এই 2টি গুলি ভেতরে আছে। এবং এই গুলি দুটি আসলে খুব নিয়মিত যে ধরনের দুর্বৃত্তদের ছোড়া গুলির আঘাত দেখা যায় তার সাথে এখন পর্যন্ত খুব বেশি মিল পাওয়া যায়নি। বিশেষ ধরনের বড় কোনো অস্ত্র থেকে গুলি দুটি কাছ থেকে ছোড়া হয়েছে এবং সেটির জোর ছিল খুবই কম, যে কারণে 1.5 থেকে 2 ইঞ্চি গভীরতার মধ্যে গিয়ে বড় একটি খোল করে গুলি দুটি আটকে আছে। আগামীকাল ডাক্তাররা দুপুরের পরে তার এমআরআই করাবেন। এমআরআই করানোর পরে আসলে সিদ্ধান্ত নেবেন যে তাকে তখন অস্ত্রোপচার করার মতো যথেষ্ট শারীরিক সক্ষমতা তার তৈরি হয়েছে কিনা, এবং তার ডায়াবেটিক প্রতি মুহূর্তে মনিটর করা হচ্ছে। সেই চিনির মাত্রা নিশ্চিত হবার পরে আসলে তারা যত দ্রুত সম্ভব তার অপারেশনের সিদ্ধান্ত নেবেন। এর বাইরে নবনীতা, প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে যে ডরিন টাওয়ারের কথা বলছিলাম, গুলশান 2-এর 27 তলার সবচেয়ে উঁচু বিল্ডিংটি, সেটির পার্কিংয়ের গাড়ি দেখাশোনা করেন খোকন মিয়া। সেই খোকন মিয়া কিন্তু পুরো ঘটনাটি দেখেছেন এবং খোকন মিয়া যে জায়গাটিতে দাঁড়িয়েছিলেন তার কাজই হচ্ছে ওই রাস্তায় যেন বাড়তি কোনো গাড়ি দাঁড়িয়ে না থাকে এলোমেলোভাবে, মোটর সাইকেলগুলো যেন ঠিকমতো রাখা হয় সেটি দেখা। এবং তিনি কিন্তু সেখানে দাঁড়িয়ে প্রথমে চোখের কোণা দিয়ে দেখেছেন যে একটি গাড়ি দাঁড়ানো এবং সেই গাড়ির সামনেও একটি মোটর সাইকেল গেল, এবং তারপরেই তিনি গুলির শব্দ শুনতে পান এবং দেখতে পান তিনি যে টেনে হিচড়ে রিয়াজ রহমানকে তো তিনি চিনেন না, ওই ব্যক্তিকে নামানো হচ্ছে এবং 3টি মোটর সাইকেলে 6 জন মানুষ, সেই 6 জনের প্রত্যেকের মাথায় শীতের দিনে যে হুড মাথায় দেওয়া, হুডি, সোয়েটার, গেঞ্জি কাপড়, সেরকম হুডি পরা, এবং তার দেখে মনে হচ্ছে তারা বয়সে তরুণ। এবং সেই 6 জন খুব কাছ থেকে তাকে গুলি করে তিনি দেখেছেন যে সঙ্গে আনা পেট্রোল ঢেলে গাড়িটি জ্বালিয়ে দেওয়া হয় এবং প্রায় 25 ফুট উল্টো দিকের পথ ক্রল করে হাঁটু মুড়ে গড়িয়ে গড়িয়ে কিন্তু রিয়াজ রহমান পার হয়েছেন। এবং রিয়াজ রহমান যখন রাস্তাটি পার হচ্ছিলেন তখনও কিন্তু দুর্বৃত্তরা তাকে পাল্টা গুলি করেননি বা তাকে আঘাত করেননি। ঠিক সেই সময়ে কিন্তু এলাকায় যারা প্রত্যক্ষদর্শী ঘটনা দেখছিলেন
দূর থেকে ছুটে আসেন পুলিশের ট্রাফিক পুলিশও। 15-20 জনের একটি দল যখন গাড়িটির দিকে এগোতে শুরু করে তখন দুর্বৃত্তরা তাদেরকে উদ্দেশ্য করে একটি ইট ছুঁড়ে মারে এবং তারপর তারা দ্রুত গতিতে মোটরসাইকেল নিয়ে কামাল আতাতুর্ক এভিনিউ অর্থাৎ বনানীর দিকে পালিয়ে যায়। এ পর্যন্ত পুরোটাই খোকন মিয়া বলতে পেরেছেন এবং আগেও যেমনটি বলেছিলেন ধন্যবাদ ফারজানা রূপা। আপনার সঙ্গে নিশ্চয়ই আমরা এরপর সংবাদ সংযোগেও সংযুক্ত হব। ইউনাইটেড হাসপাতাল থেকে সর্বশেষ খবর জানছিলাম। মোস্তফা ফিরোজ, সর্বশেষ মন্তব্য করে বিদায় নিতে চাই। না, আপার এই বক্তব্য অনুযায়ী আসলে যে একটি সমাধানে আসতে হবে আর রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে। যে যাই বলুক না কেন, রাজনীতির মাঠে মাননীয় প্রধানমন্ত্রীও বিএনপির এবং বিএনপি নেত্রীর উদ্দেশ্যে কিছু বলেছেন, অন্যান্য বিএনপি নেতারাও বলেছেন, এগুলি কোনো কথা না। আমার মনে হয় পুলিশ কমিশনার আজকে যেটি বলেছে যে তারা বলেছে যদি অনুমতি চাওয়া হয় তাহলে তারা পরীক্ষা নিরীক্ষা করে সমাবেশের অনুমতি দেবে। এই যে সমাবেশ করতে না দেওয়ার ফলে যে পরিস্থিতি, আমার মনে হয় ওখানে একটা সমাধানের একটা সূত্র আছে। এই সূত্রটা নিয়ে সরকারের একটু উদার দৃষ্টিভঙ্গি দিয়ে মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে, তাহলে সমাধান হয়তো। ধন্যবাদ মোস্তফা ফিরোজ, ধন্যবাদ ডক্টর জিনাত হুদা ওহিদ, ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন একাত্তর জার্নালের। আগামীকাল একই সময়ে আবার একাত্তর জার্নাল দেখার আমন্ত্রণ জানিয়ে নবনীতা চৌধুরী বিদায় নিচ্ছি। থাকুন সবসময় একাত্তরের সঙ্গে।